তো আজকে আমরা এডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার পড়ব। তো এডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার পড়ার আগে তোমার বুঝতে হবে যে এডিয়াবেটিক সিস্টেমটা কি। এডিয়াবেটিক সিস্টেম কি? যখন কোনো সিস্টেম থেকে সারাউন্ডিং এ মানে হিট ট্রান্সফার হয় না, তখন সেই প্রসেসটাকে বললে আমরা এডিয়াবেটিক। এবং ওই প্রসেসে কিউ ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দেয়ার ইজ নো হিট ট্রান্সফার বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য সারাউন্ডিং। ঠিক আছে, এখন এডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার কি? ধরো কোন একটা সিস্টেম আছে, এটা একটা রিঅ্যাক্টর ধরো বা সিস্টেম বলো, এই সিস্টেমের মধ্যে একটা কম্বাস্টন রিঅ্যাকশন হয়। ঠিক আছে, তো হিট যদি জেনারেট হয়, কিন্তু হিটটা তোমার কি হইতে পারতেছে না, বাইরে বের হইতে পারতেছে না। ঠিক আছে, সে বাইরে আসতে পারতেছে না। এখন এডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার বলতে বোঝায় তোমার ফ্লেমের ওই টেম্পারেচারটা, যেই টেম্পারেচার হলো একটা কম্বাস্টন রিঅ্যাকশন সম্পন্ন হওয়ার পর ওর থেকে কোনো প্রকার হিট, মানে একটা সিস্টেম থেকে কোনো প্রকার হিট বাইরে যাইতে পারে না, এবং থিওরিটিক্যালি ম্যাক্সিমাম টেম্পারেচার। এখন এই লেনটার মানে কি? ধরো তোমার হিট যদি একটা সিস্টেম থেকে বাইরে যেতে না পারে, তার সিস্টেমের মধ্যে কি টেম্পারেচারটা কন্টিনিউয়াসলি রাইজ করবে না? ধরো কোনো একটা সিস্টেমের মধ্যে, একটা সিস্টেম যদি ধরো T1 আর সিস্টেমের বাইরের টেম্পারেচার T2, এবং T2 ইজ লেস দেন যদি T1 হয়, তার মানে তোমার হিটটা কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার হবে? এই হাই থেকে লোতে ট্রান্সফার হবে, তাই তো? তারপর এইটা একটা সময় কি হবে? T1 ইজ ইকুয়াল টু T2 হওয়ার ট্রাই করবে। কেন? কারণ তৃতীয় সাম্যাবস্থা ক্রিয়েট করতে চাবে। এখন যদি সে কোনো প্রকার হিট সিস্টেম থেকে বাইরে না বের করতে পারে, তখন কি হবে? সিস্টেমের মধ্যে তার টেম্পারেচার কন্টিনিউয়াসলি রাইজ হতে থাকবে, তাই না? এই যে থিওরিটিক্যাল ম্যাক্সিমাম যে টেম্পারেচার, এটাকে বলে এডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। ঠিক আছে, এখন এটা কোথায় আমরা পাই? মেইনলি তোমাদের যে সোজা সাপটা বাংলায় যদি বলি, কম্বাস্টন রিঅ্যাকশনে। আরো অনেক জায়গায় পাইতে পারি আমরা, বাট অ্যাকচুয়াল আমরা যে পারপোজ আর কি যা করব সেটা হলো কম্বাস্টন রিঅ্যাকশনের জন্য আর কি করি আর কি। তো এখন আমরা যদি ম্যাথটা একটু দেখি, দেখো এটা তোমাদের এক্সাম্পলের একটা ম্যাথ। তো একটু যদি দেখি এটা কি বলছে, দ্য ডিহাইড্রোজেনেশন অফ ইথানল টু ফর্ম এসিটালডিহাইড। ঠিক আছে, ইজ ক্যারিড আউট ইন এ কন্টিনিউয়াস এডিয়াবেটিক রিঅ্যাক্টর। এটাকে তোমার একটা সিমটমস বলে দিয়েছে, সেটা কি? এডিয়াবেটিক রিঅ্যাক্টর। ঠিক আছে, বুঝতে পারছি এডিয়াবেটিক রিঅ্যাক্টর এটা বলা আছে। ইথানল ভ্যাপর ইজ ফিড টু দ্য রিঅ্যাক্টর। ওকে ফাইন, ইথানল ভ্যাপরকে আমরা ফিডের রিঅ্যাক্টর হিসেবে দিলাম এট 400 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড এ কনভার্সন অফ 30% ইজ অবটেন। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় আমরা যে পরিমাণ ইথানল দিছিলাম তার 30% কনভার্ট করছে, বা এই রিঅ্যাকশনে সে কনভার্ট হয়েছে। ঠিক আছে, এবং বাকি 70% সে আনকনভার্টেড। এখন আমি এটা আর কি সলিউশন থেকে নিছি যাতে ম্যাথটা তাড়াতাড়ি সলভ করা যায়। না হলে এনার্জি ব্যালেন্সে যেটা হয়, ম্যাথের সাইজগুলো অনেক বড় বড় হয়ে যায়। আমি ধরে নিলাম বেসিস বেসিস 100 মোল অফ ইথানল। ঠিক আছে, ইথানল। ওকে, তো এখন আমরা 100 মোল যদি ইথানল ধরি, এই যে আমরা 100 মোল দিছি, এবং তোমার এই জায়গায় আর কি কি বলা আছে দেখো, 30% কনভার্ট হয়েছে, তাই তো? তার মানে আনকনভার্টেড কতটুকু? 70% আনকনভার্টেড, তাই কিনা? তার মানে বাকি 70 কোথায় চলে আসবে? এই যে রিঅ্যাক্টরের আউটলেটে চলে আসবে, আসছে। এবং তুমি দেখো স্টোয়কিওমেট্রিক অনুসারে এন এর যেহেতু 1 মোল আছে, এই জায়গায় 1 মোল আছে, এইখানেও কয় মোল আছে? 1 মোল আছে, তাই না? তো ইথানল যতটুকু কনভার্ট হবে, ততটুকুই কি এসিটালডিহাইড উৎপন্ন হবে, ততটুকুই হাইড্রোজেন উৎপন্ন হবে। এই যে দেখো, 30 মোল যেহেতু কনভার্ট হয়েছে, স্টোয়কিওমেট্রিক রেশিও অনুসারে 30 মোল এসিটালডিহাইড উৎপন্ন হয়েছে, এবং 30 মোল কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এখন তোমার এই জায়গায় যেটা বলছে, তোমার যে ফিডে যে রিঅ্যাক্টর, মানে ফিডে যেটা ছিল, সেটা কত ডিগ্রি সেলসিয়াসে ছিল? 400 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন, তোমার কি বলছে? ক্যালকুলেট দ্য প্রোডাক্ট টেম্পারেচার। ঠিক আছে, তার মানে প্রোডাক্ট টেম্পারেচার কত? এই যে টি এডিয়াবেটিক, এটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা। তো এটা যদি ঠিক থাকে,
আমরা দেখো এখন কি করব। দেখো, আমরা ফার্স্ট কি বলছিলাম, ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, আমাদের ম্যাটেরিয়াল ব্যালেন্স করা শেষ। তারপরে কি করতে হবে, রেফারেন্স বক্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখন রেফারেন্স বক্স যদি আমরা ক্রিয়েট করি, আমরা কিভাবে বলছিলাম, আমরা সবসময় হিট অফ ফরমেশনে করব এবং এলিমেন্টাল এনথালপি বক্স ক্রিয়েট করব, ঠিক আছে। এখন এই জায়গায় যদি দেখি, সেটা হলো এই জায়গায় যদি আমরা এলিমেন্টাল মানে এনথালপি বক্স ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন সলিড অ্যাট 25°C, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের একটা ফর্মুলা বলছিলাম, যে কোনো এনথালপি বের করার জন্য, যে কোনো এনথালপি বের করার জন্য প্রথমে তার হিট অফ ফরমেশনটা নিব 25°C, ঠিক আছে। তারপর 25 থেকে যে টেম্পারেচার আমার বের করতে হবে ওই টেম্পারেচার পর্যন্ত সিপিডিটি করব, তাই তো। এটা আমার ফর্মুলাটা আমরা বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমার কাজ কি, H1 বের করা, H2 বের করা, H3 বের করা এবং H4 বের করা। দেখো, H1 বের করা ইজি। তোমার কি এটা জাস্ট আমরা ওই জায়গা থেকে নিছি, বা আমাদের যে সলিউশন ছিল ওই জায়গা থেকে দেওয়া। তো ওই জায়গায় দেখো, ইথানল প্রথমে আমরা ইনলেটে, এই যে কত 100 মোল দিছি, ইনলেটে আমাদের কোনো এসিটালডিহাইড ছিল না, কোনো হাইড্রোজেন ছিল না, এই জন্য এটা লিখি নাই। তেমন এই জায়গায় শুধু একটা এনথালপি আসবে, এই জায়গায় 70 30 30, মানে ওই আমরা যে আউটলেটেরটা আছে আউটলেটেরটা লিখছি। এখন তোমার কাজ কি, H1 বের করা। দেখো, H1 বের করা হলো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, ঠিক আছে। কেন পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, দেখো, H1 তুমি যে বের করবা, এটা কিভাবে বের করবা, H1, ঠিক আছে। এখন H1 যদি বের করতে, প্রথমে 25°C ইথানলের হিট অফ ফরমেশনটা নিব, তারপরে 25 থেকে তার ইনলেটে কত আছে 400, তাহলে 400 পর্যন্ত আমরা যাব, সিপি ডিটি, ফাইন। এই 25°C হিট অফ ফরমেশনটা আমরা কোন টেবিল থেকে পাবো, B1 টেবিল থেকে, ঠিক আছে। আমরা B1 টেবিল থেকে যত হিট অফ ফরমেশনের ভ্যালুটা পাবো, এবং সেটা কত ডিগ্রি সেলসিয়াসে, 25°C, ঠিক আছে। আচ্ছা, তো এইটা আমরা যখন নিব তখন আসবে হলো -235.31, ঠিক আছে। আর এই জায়গায় যদি তুমি সিপিডিটির ভ্যালু করো, তাহলে এটা অলমোস্ট 30-এর মতো আসবে, সরি 34-এর মতো আসবে আর কি। তো তোমার লাস্ট পর্যন্ত এই জায়গায় যে ভ্যালুটা আসবে সেটা আসবে হলো 201.64 কিলোজুল পার মোল, ঠিক আছে। তার মানে তুমি H1 এর ভ্যালুটা পেয়ে গেছো। তোমার কাজ কি, H2 বের করা, তাই তো। দেখো, এবার এই জায়গাটা একটু দেখো, H2 যদি বের করতে চাও, প্রথমে কি করতে হবে বলো তো, 25°C তার কি লাগবে, হিট অফ ফরমেশনটা লাগবে। তারপরে 25 থেকে, এবার কোয়েশ্চেন ইজ এই জায়গায় টি কত দিবা, এই টিটাই তোমার বের করতে বলছে, এই যে টি এডিয়াবেটিক, ঠিক আছে, টি এডি, ঠিক আছে। এই জায়গায় আমরা সিপি ডিটির ভ্যালুটা লিখবো। তো এই ভ্যালুটা, তোমরা পাবা হলো যে আগের মতো B1 টেবিল থেকে। তো এটা আসবে -235.31, তাই তো, প্লাস প্লাস দিয়ে আমরা সিপিডিটির ভ্যালুটা যে লিখব, ঠিক আছে। তো এটা আমরা কতটুকু লিখবো, 25 থেকে টি এডিয়াবেটিক। তো এই ডাটাটা আমরা নিব কোন জায়গা থেকে, B2 টেবিল থেকে, তাই তো। এই ডাটা, এই সিপিডিটির ভ্যালুটা নেব আমরা B2 টেবিল থেকে। B2 টেবিল থেকে যখন আমরা নিব তখন এটা আসবে এরকম কিছু, ডিটি। এখন এই ম্যাথগুলা করার জন্য একটা টেকনিক আছে, সেটা হলো তুমি কিভাবে খুব ফাস্ট ক্যালকুলেশন করবা। ধরো এইটা এটার মতো রাখলা, ঠিক আছে। রাখার পর তোমার কাজ কি, ইন্টিগ্রেশন করা, তাই তো। তো ইন্টিগ্রেশন নর্মাল ওয়েতে ইন্টিগ্রেশন করলাম আমরা।
-5 এই জায়গায় যেহেতু টি আছে তাহলে এটা টি স্কোয়ার হবে আর এই জায়গায় 2 হবে, তাই তো? তো এই জায়গায় টি এডিয়াবেটিক আর এই জায়গায় কত আসবে? 25। তো তুমি যখন এইটাকে এটার মতো রেখে দিবা, এটাকে এটার মতো রাখো। তুমি কি করবা, ফার্স্টে ক্যালকুলেশনে এই যে ক্যালকুলেটরে আগে 25 এর ভ্যালুটা বসাবা, ঠিক আছে? এবং ওটা কি আকারে লিখবা? নেগেটিভ আকারে। অথবা তুমি জিনিসটা এইভাবে করতে পারো, -235.31। আগে কি আমরা আপার লিমিট বসাবো, তো আপার লিমিট যদি বসাই এই ভ্যালুটাই আসবে না ফার্স্টে, 0.061t প্লাস 7.86 ইন্টু 10⁻⁻5 টি স্কোয়ার লিখলাম। তারপর আমাদের কাজ কি? লোয়ার লিমিটটা বসানো। লোয়ার লিমিট যদি বসাই তাহলে আমরা মাইনাস দিব, মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা যদি বসাই 1.57 আসবে। বুঝতে পারছি কিভাবে করবা তাড়াতাড়ি? তুমি যেটা জাস্ট করবা, ইন্টিগ্রেশনটা করবা, দুইটা ভ্যালু নিয়ে করলেই হবে ভাই, তিনটা চারটা নিয়ে করা লাগবে না, দুইটা নিয়ে করলেই আসবে অ্যান্সার। তো যখন করবা তখন এটার ভ্যালু আসবে -236.89 আর এই ভ্যালুটা আসবে টি স্কোয়ার। এটাকে আমরা 1 নাম্বার দিলাম, ঠিক আছে? তো এইভাবে তুমি পরবর্তী তিনটা বের করবা, সরি পরবর্তী দুইটা, যেমন H3টা যদি আমরা চিন্তা করি, তো H3টা দেখো কিভাবে বের করবা। প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করবা, তার স্পেসিফিক হিট অফ ফরমেশনটা বের করবে অ্যাকচুয়ালি। তো হিট অফ ফরমেশন বের করার পর তার 25 থেকে টি এডি পর্যন্ত সিপি ডিটি বের করবা। এটা কার? এসিটালডিহাইডের, ঠিক আছে? তো এটা 25 ডিগ্রি সেলসিয়াসে যেটা আসবে সেটা হলো -166.20 কিলোজুল পার মোল, ঠিক আছে? আর এইটাকে তুমি যখন টি এডিয়াবেটিক করবা তখন 25 টি এডি আর এই জায়গায় আসবে 0.05048 প্লাস 1.326 ইন্টু 10⁻⁻4 টি ডিটি, ঠিক আছে? তো এটাকে যখন ক্যালকুলেশন করবা, ঠিক আছে, তো তখন তোমাদের যে ভ্যালুটা আসবে একদম লাস্টে সেটা হলো -167.466 প্লাস 0.05048 প্লাস 6.63 ইন্টু 10⁻⁻5 টি স্কোয়ার। এটা গেল 2 নাম্বার, ঠিক আছে? ঠিক সেম ভাবে তোমরা হাইড্রোজেনের জন্য বের করবা, ঠিক আছে? হাইড্রোজেন গ্যাসের জন্য বের করবা। তো হাইড্রোজেন গ্যাসের যেটা আসবে সেটা হলো এরকম, 25 ডিগ্রি সেলসিয়াস হিট অফ ফরমেশনটা নিবা, তারপরে আমরা কি 25 থেকে টি এডি সিপিডিটিটা নিব। এবার একটা কথা হলো, এটার কি 25 ডিগ্রি সেলসিয়াসে কিছু আসবে হাইড্রোজেনের জন্য? দ্য অ্যান্সার ইজ নো। কেন? কারণ 25 ডিগ্রি সেলসিয়াসে আমরা রেফারেন্স ধরছিলাম হাইড্রোজেনের, ঠিক আছে? এই যে হাইড্রোজেনকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে রেফারেন্স ধরছিলাম, এই জন্য আমরা এই জায়গায় কোনো হিট অফ ফরমেশন হাইড্রোজেনের জন্য লিখবো না, ঠিক আছে? আচ্ছা, তো এইটা লাস্টে যে ভ্যালুটা আসবে সেটা হলো 0.02884 টি প্লাস 0.03825 ইন্টু 10⁻⁻5 টি স্কোয়ার আর আসবে 0.7210। একদম অ্যাকুরেট এরকমই আসবে, ডাজেন্ট ম্যাটার, একটু এদিক ওদিক হতে পারে, আমি জানি না আমার এই জায়গায় কতটুকু ঠিক হয়েছে, তাও তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করিও, দেখো ঠিক আছে কিনা। তো এবার তোমার কাজ কি? কিউ ইজ ইকুয়াল টু ডেল এইচ, তাই তো? এটা আমরা জানি, ঠিক আছে? অন্য যেহেতু সবকিছু আমার কিছু বলা নাই তাহলে অন্য সবকিছুর ভ্যালু জিরো আমরা ধরে নিতে পারি। এনার্জি ব্যালেন্স ইকুয়েশন, ফ্রম এনার্জি ব্যালেন্স ইকুয়েশন, ঠিক আছে? তো
তোমার এটা কি বলছে? এডিয়াবেটিক রিঅ্যাক্টর। তোমার কোয়েশ্চেনে ফার্স্টে বলা আছে এটা এডিয়াবেটিক রিঅ্যাক্টর। তার মানে এডিয়াবেটিক যদি রিঅ্যাক্টর হয় তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত? 0। তার মানে 0। তার মানে ডেল এসটা লাগবে। এবার এই ডেল এসটা কিভাবে বের করব? দেখো, ডেল এসটা আমরা যেটা করব সেটা হলো আউটপুট মাইনাস ইনপুট, তাই তো? আউটপুট মাইনাস ইনপুট বলতে আমরা কি করব দেখো, আমাদের যে 1 নং ইকুয়েশন বের হয়েছে তার সাথে আমরা 30 গুণ করব। 2 নং ইকুয়েশন যেটা বের হয়েছে তার সাথে আমরা সরি 1 নং যেটা আসবে সেটার সাথে আমরা মনে হয় 70 গুণ করব। একটু দাঁড়াও দেখি। হ্যাঁ, এই যে দেখো আমাদের কাজ কি, এই 70 এর সাথে H2 গুণ করা, 30 এর সাথে H3 গুণ করা, 30 এর সাথে H4 গুণ করা এবং 100 এর সাথে H1 টা গুণ করা, তাই তো? এবার আমরা যদি ওইভাবে করি তাহলে এই জায়গাটি একটু মডিফিকেশন করি। তোমার 1 নং এর সাথে 70 গুণ করতে হবে, ঠিক আছে? 2 নং এর সাথে 30 গুণ করতে হবে, 3 নং এর সাথে আবার তোমার 30 গুণ করতে হবে। এটা হলো তোমার ইনপুট। মাইনাস আউটপুট কত লিখবো আমরা? মাইনাস আউটপুট লিখবো ওই H1 যত বের হইছে H1 ইনটু 100, ঠিক আছে? তো এইটা করলে তোমার লাস্টে যে অ্যান্সারটা আসবে, আমার আমার যে ইনিশিয়ালি অ্যান্সারটা ছিল সেটা 182 ছিল। কিন্তু তোমার বইয়ে খুব সম্ভবত 185 দেওয়া। ঠিক আছে? তো যাই হোক, একটু দেখো তো আমার ক্যালকুলেশন গুলো, একটু দেখো যে ক্যালকুলেশন গুলো ঠিক আছে কিনা। আশা করি ঠিক আছে, তাও ভুল থাকলে অবভিয়াসলি যে কোনো ভুল অ্যাকসেপ্টেবল। আর আরেকটা কথা সেটা হলো তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।